বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ নিবেদিত আমাদের পাঠশালায় তোমাদের স্বাগতম। আজকের ক্লাস শুরু হওয়ার আগে আমরা একটু দেখে নেই। এই যে চিত্রটাতে দেখা যাচ্ছে যে এখানে কি করতেছে একটা বালক। এখানে একটা চিত্র দেখি, পরে আবার আরেকটা চিত্র দেখি। এই দুইটা চিত্রতেই তোমরা খেয়াল করে দেখো বালকটি কি করছে। এখানে ছেলেটি কি পান করছে বলতে পারবে সবাই? পানি পান করছে, ঠিক। এরপরে দেখো পানিতে কি কি উপাদান আছে। আমরা যে পানি পান করি সেই পানিটাতে কি কি উপাদান আছে তোমরা জানো। পানিতে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এরপরে দেখি পানির সংকেত কি। তোমরা সবাই জানো পানির সংকেত H2O। এই যে পানির উপাদানগুলো কি পৃথক করা যাবে? পানিতে যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এটাকে কি পৃথক করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমরা এটা পৃথক করব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। আজকের আমাদের পাঠ অধ্যায় 8 রসায়ন ও শক্তি, পাঠ তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ করে আমরা পানির মধ্যে যে উপাদান মৌলগুলো আছে সেটা কি কি সেটা আমরা বিশ্লেষণ করে দেখাবো। পানির তড়িৎ বিশ্লেষণ। শিক্ষণফল দেখো, আজকের পাঠ শেষে তোমরা পানির উপাদান সমূহ শনাক্ত করতে পারবে। পানির মধ্যে কি কি উপাদান আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, সেই উপাদানগুলো শনাক্ত করতে পারবে। অ্যানোড ও ক্যাথোড শনাক্ত করতে পারবে। পানির তড়িৎ বিশ্লেষণ করতে হলে একটা তড়িৎ বিশ্লেষণ কোষ লাগে। সেই তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড সেটা শনাক্ত করতে পারবে। পানির তড়িৎ বিশ্লেষণের কৌশল ব্যাখ্যা করতে পারবে। এখানে পানির তড়িৎ বিশ্লেষণ করতে একটা যন্ত্রের প্রয়োজন হয়, পানির তড়িৎ বিশ্লেষণের যন্ত্র। এই তড়িৎ বিশ্লেষণ যন্ত্রে এখানে আমরা একটু এটার গঠনটাকে যদি দেখাইতে যাই, এইখানে বৈদ্যুতিক উৎস আছে। বৈদ্যুতিক উৎস যেখান থেকে আমরা তড়িৎ সরবরাহ করব। এখানে তড়িৎ বিশ্লেষ্য, এই যে তরল পদার্থটা দেখতেছো এটা হলো তড়িৎ বিশ্লেষ্য। আর এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে নিমজ্জিত যে দুইটা দণ্ড, এই দুইটা দণ্ডকে বলা হচ্ছিল তড়িৎদ্বার। এই দুইটা হলো তড়িৎদ্বার, এটা হলো তড়িৎ বিশ্লেষ্য, এটা পরিবাহী, এটা হলো বৈদ্যুতিক উৎস। এখানে এটা একটা তড়িৎদ্বার, এটাও একটা তড়িৎদ্বার। এখন এই দুইটা তড়িৎদ্বারের মধ্যে একটা বৈদ্যুতিক উৎসের প্লাসের সাথে যুক্ত আছে আর একটা বৈদ্যুতিক উৎসের মাইনাসের সাথে যুক্ত আছে। যেটা মাইনাসের সাথে যুক্ত আছে সেটা হলো মাইনাস বা ঋণাত্মক তড়িৎদ্বার, আর যেটা প্লাসের সাথে যুক্ত আছে সেটা প্লাস বা ধনাত্মক তড়িৎদ্বার। এই যে ঋণাত্মক তড়িৎদ্বারের কাছে সাধারণত ক্যাটায়ন এসে ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, অর্থাৎ এখানে ইলেকট্রন বিজারণ, ইলেকট্রন গ্রহণ হলো বিজারণ, ইলেকট্রন দান হলো জারণ। আমরা দেখব এই ঋণাত্মক তড়িৎদ্বারে ইলেকট্রনের গ্রহণ হবে, অর্থাৎ এখানে বিজারণ হবে। তাহলে যেটা বিজারণ হবে সেটা হবে হলো ক্যাথোড, আর যে তড়িৎদ্বারে জারণ হবে এখানে প্লাস তড়িৎদ্বার, সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে ইলেকট্রনের দান হবে। ইলেকট্রন দান হবে যেটা, সেটা হলো জারণ তড়িৎদ্বার বা অ্যানোড। জারণ তড়িৎদ্বার বা অ্যানোড। তাহলে আমরা পানির তড়িৎ বিশ্লেষণ যন্ত্রটার কি কি লাগে? এক নাম্বার হলো বৈদ্যুতিক উৎস, এটা হলো একটা তড়িৎ বিশ্লেষণের পাত্র। এখানে দুইটা তড়িৎদ্বার থাকবে। এই তড়িৎদ্বারটার মধ্যে যেটা ঋণাত্মক তড়িৎদ্বার, অর্থাৎ যেখানে বিজারণ বিক্রিয়া হবে সেটা হলো ক্যাথোড, আর যেটার মধ্যে জারণ বিক্রিয়া হবে সেটা হলো অ্যানোড। এখানে তাহলে আমরা দেখি, তাহলে এটাকে আমরা কি বলবো? এই তড়িৎদ্বারটার নাম কি হবে? এই মাইনাস তড়িৎদ্বারটার নাম হবে হলো
এখানে তড়িৎ বিশ্লেষ্য হলো পানি, তারপর হলো এই ঋণাত্মক তড়িৎদ্বার, এই ঋণাত্মক তড়িৎদ্বারকে আমরা বললে হলো ক্যাথোড তড়িৎদ্বার। এটা হলো এই ধনাত্মক তড়িৎদ্বার, এটাকে বলা হলো অ্যানোড তড়িৎদ্বার। তাহলে আমরা এখানে পেলাম অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা, এখন তোমরা এটা শনাক্ত করতে পারবে। এখানে বৈদ্যুতিক উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বার, এখানে আমরা বলেছি যে বিজারণ বিক্রিয়া হবে, যেখানে বিজারণ বিক্রিয়া হবে সেটা হলো ক্যাথোড তড়িৎদ্বার। আর এখানে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বারটা, এই ধনাত্মক তড়িৎদ্বারের মধ্যে তোমার জারণ বিক্রিয়া হবে, এটার নাম হলো অ্যানোড তড়িৎদ্বার। আর এইখানে যে তরল পদার্থটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো তড়িৎ বিশ্লেষ্য। এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমরা নিয়েছি অ্যাসিড মিশ্রিত পানি। এখন দেখি এখানে যে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, কি কৌশলে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে আমরা একটু দেখব। এখানে এই তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা যখন অ্যাসিড মিশ্রিত পানি নিয়েছি, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে অ্যাসিড মিশ্রিত পানি নেওয়া হলে এখানে তোমার দুই ধরনের আয়ন বা যৌগমূলক থাকবে, একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস। এখানে প্লাস হিসাবে থাকবে হলো হাইড্রোজেন H+, আর মাইনাস হিসাবে থাকবে হাইড্রোক্সাইড OH-, আর থাকবে হলো সালফেট। এখানে তোমরা দেখো এই চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে সালফেট আছে, হাইড্রোক্সাইড আছে এবং হাইড্রোজেন আয়ন আছে। এই হাইড্রোজেন আয়ন যেটা, হাইড্রোজেন আয়নগুলো হলো ধনাত্মক আয়ন, আর এখানে সালফেট যৌগমূলক হাইড্রোক্সাইড এগুলো সব হলো ঋণাত্মক। তো এখানে বৈদ্যুতিক উৎসের প্লাসের সাথে যুক্ত যে তড়িৎদ্বারটা আমরা দেখতেছি, যেটাকে আমরা বলেছি হলো ক্যাথোড, এই ক্যাথোডের দিকে ক্যাটায়ন বা ধনাত্মক আয়নগুলো আকৃষ্ট হবে। অপরদিকে এখানে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বার অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড, এই অ্যানোডে জারণ বিক্রিয়া হবে। এখানে কি আসবে, অ্যানায়নগুলো আসবে বা ঋণাত্মক যৌগমূলকগুলো আসবে। আমরা এখানে দেখি এখানে কিভাবে হচ্ছে। তাহলে এই প্লাসটা গেল হলো ঋণাত্মক তড়িৎদ্বারের কাছে, হাইড্রোজেন প্লাসটা এসেছে, আর হাইড্রোক্সাইড যেটা মাইনাস ছিল সেটা এসেছে হলো কার কাছে, ধনাত্মক তড়িৎদ্বারের কাছে। এখানে তোমরা দেখো বৈদ্যুতিক উৎসের ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন বেরিয়ে আসলো। এই ইলেকট্রন এখানে আসার পর সেই ইলেকট্রনটা নিচ্ছে কে, এখান থেকে হাইড্রোজেন আয়ন গেল এই ঋণাত্মক তড়িৎদ্বারের কাছে। এই হাইড্রোজেন আয়ন কি করবে, ইলেকট্রন নিতে থাকবে। হাইড্রোজেন আয়ন ইলেকট্রন নিয়ে ফার্স্টে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে, পরে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। তাহলে আমরা দেখতেছি এখান থেকে এই ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন যাচ্ছে, যাওয়ার পরে হাইড্রোজেন ওইখানে চলে গেল ক্যাথোড তড়িৎদ্বারের কাছে। ক্যাথোড তড়িৎদ্বার কাছ থেকে সে কি করলো, হাইড্রোজেন ইলেকট্রন নিবে, নিয়ে এখন দেখা যাবে যে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়েছে এরা। এই হাইড্রোজেন পরমাণুগুলোই পরবর্তীতে হাইড্রোজেন গ্যাস হিসাবে নির্গত হতে থাকবে। তাহলে আমরা এখানে পেলাম ক্যাথোড তড়িৎদ্বারে, পানির তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড তড়িৎদ্বারে কি উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। অপরদিকে দেখো অ্যানোড তড়িৎদ্বারের কাছে, এখানে হাইড্রোজেনের বিক্রিয়াটা আমরা দেখে দিলাম। এখানে অ্যানোড তড়িৎদ্বারের কাছে যাচ্ছে হলো হাইড্রোক্সাইড। সালফেট আর হাইড্রোক্সাইডের মধ্যে এখানে দুই ধরনের যৌগমূলক ছিল, সালফেট SO4 2- আর একটা হলো হাইড্রোক্সাইড OH-। এর মধ্যে জারিত হবার ক্ষমতা হলো হাইড্রোক্সাইডের বেশি। সালফেট আর হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোক্সাইডের জারিত হওয়ার ক্ষমতা বেশি। কাজেই অ্যানোড তড়িৎদ্বারে সালফেটের জারিত না হয়ে হাইড্রোক্সাইড জারিত হবে। এই হাইড্রোক্সাইড জারিত হবে কিভাবে, হাইড্রোক্সাইড ইলেকট্রন ছেড়ে দিবে, এই যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে হাইড্রোক্সাইডগুলো, সেটা ব্যাটারির বা বৈদ্যুতিক উৎসের ধনাত্মক প্রান্তের দিকে চলে গেল। এরপর দেখো এই হাইড্রোক্সাইড
থেকে তৈরি হয়েছে পানি, পানিটা তড়িৎ বিশ্লেষণের মধ্যেই থেকে যাবে আর উৎপন্ন হবে হলো অক্সিজেন, এই অক্সিজেন গ্যাস আকারে বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতেছি দুই ধরনের বিক্রিয়া হলো। এখানে ক্যাথোডে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়েছে, অর্থাৎ ক্যাথোডে তোমার কি বিক্রিয়া হলো? বিজারণ বিক্রিয়া। অপরদিকে অ্যানোডে কি হয়েছে? হাইড্রোক্সাইড ইলেকট্রন ছেড়ে দিয়ে পানিতে পরিণত হয়েছে, অক্সিজেনে পরিণত হয়েছে। এখানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, কাজে এটা একটি জারণ বিক্রিয়া। তাহলে পানির তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে জারণ বিজারণ বিক্রিয়া হবে। ক্যাথোডে হবে হলো বিজারণ বিক্রিয়া, অ্যানোডে হবে হলো জারণ বিক্রিয়া, এবং এই জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে পানির উপাদানমূল একটা হলো অক্সিজেন আর একটা হলো হাইড্রোজেন, এদেরকে আমরা আলাদা করতে পারতেছি। তাহলে পানির তড়িৎ বিশ্লেষণের কৌশলটাকে আমরা সম্পূর্ণরূপে আরেকবার দেখি। এখানে কি কি ঘটেছিল? এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেনগুলো ইলেকট্রন নিচ্ছে, হাইড্রোজেনগুলো ইলেকট্রন নিয়ে এক পর্যায়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়ে যাবে। হাইড্রোজেন পরমাণুগুলো সব একত্র হয়ে এখন হাইড্রোজেন গ্যাস আকারে আমরা এদেরকে আলাদা করে ফেলবো, হাইড্রোজেন গ্যাস আকারে এরা আলাদা হয়ে যাবে। আর এদিকে দেখা যাচ্ছে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। তাহলে অ্যাসিড মিশ্রিত পানি তড়িৎ বিশ্লেষণ করলে আমরা কি পেলাম? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাবো এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস পাবো। আমরা এই হাইড্রোজেন অক্সিজেন এদেরকে বিভিন্ন পাত্রে সংরক্ষণ করতে পারি। তাহলে ক্যাথোডের বিক্রিয়া আমরা এখানে পেলাম। হাইড্রোজেন ফার্স্টে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে একটা হাইড্রোজেন পরমাণু হবে, আর আমরা জানি পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে না, এরকম দুইটি হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু হবে। আর অ্যানোডে এখানে ফার্স্টে হাইড্রোক্সাইড কি করবে? ইলেকট্রন ছেড়ে দিয়ে আধান নিরপেক্ষ হাইড্রোক্সাইডে পরিণত হবে, হাইড্রোক্সিলে পরিণত হবে। এই হাইড্রোক্সিলগুলো যুক্ত হয়ে পানি তৈরি করবে, অক্সিজেন তৈরি করবে। অক্সিজেন পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারবে না, এরকম দুইটি অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেন অণু তৈরি হবে। ওভারঅল দেখা যাচ্ছে যে এখানে তোমার দুইটা অক্সিজেনের জন্য প্রয়োজন হবে হলো একটা অক্সিজেন আমরা পাচ্ছি দুইটা হাইড্রোক্সাইড থেকে। তাহলে দুইটা অক্সিজেন আমরা পাবো কয়টা হাইড্রোক্সাইড থেকে? এইখানে দুইটা হাইড্রোক্সাইড, এইখানে দুইটা হাইড্রোক্সাইড। দুইটা হাইড্রোক্সাইড থেকে দুই অণু পানি তৈরি হবে আর দুইটা অক্সিজেন পরমাণু তৈরি হবে। এই অক্সিজেন পরমাণুগুলো যুক্ত হয়েই তোমার অক্সিজেন অণু তৈরি করবে। এখন আমরা এই পানির তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত একটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটা তড়িৎ বিশ্লেষণের পাত্র দেওয়া আছে, এখানে বিগলিত সোডিয়াম ক্লোরাইড, আর এখানে তড়িৎদ্বার হিসাবে নেওয়া হয়েছিল প্লাটিনামের দুটি তড়িৎদ্বার নেওয়া হয়েছে। তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ, এখানে আমরা তড়িৎ দ্বারা উপাদানগুলোকে বিশ্লেষিত করব। তাহলে তড়িৎ বিশ্লেষণে এখানে রাসায়নিক পরিবর্তন হবে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তোমার জারণ বিজারণ বিক্রিয়া হবে, জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এখানে কি হবে? রাসায়নিক পরিবর্তন হবে। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে এই যে তড়িৎ বিশ্লেষ্যটা বিগলিত সোডিয়াম ক্লোরাইড, এই তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের ফলে এখান থেকে আমরা বৈদ্যুতিক উৎসের, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এই তড়িৎ উৎস থেকে যখন এই তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা তড়িৎ সরবরাহ করব, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ প্রবাহিত করলে তড়িৎ বিশ্লেষের যে রাসায়নিক পরিবর্তনটা হবে সেই রাসায়নিক পরিবর্তনটাই হলো তড়িৎ বিশ্লেষণ।
অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16 বলতে কি বুঝো, এগুলো তোমরা আগে পড়েছো। অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16 বলতে বোঝায় তার নিউক্লিয়াসে 16 অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16 বলতে বোঝাচ্ছে তার একটা পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশের চেয়ে 16 গুণ ভারী। উদ্দীপকের কোষে অ্যানোড ও ক্যাথোডের সংঘটিত বিক্রিয়া ব্যাখ্যা করো। উদ্দীপকের কোষে অ্যানোড ও ক্যাথোডের সংঘটিত বিক্রিয়া ব্যাখ্যা করো। এখানে আমরা বিগলিত সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, খেয়াল করো। বিগলিত সোডিয়াম ক্লোরাইডের জন্য এখানে তৈরি হবে হলো সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। বিগলিত সোডিয়াম ক্লোরাইডে দুই ধরনের, প্লাস হিসাবে আমরা পাবো Na+, মাইনাস হিসাবে পাবো Cl-, এই দুই ধরনের আয়ন আমরা পাচ্ছি। এখানে সোডিয়াম প্লাস যেটা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন, সেটা যাবে হলো ঋণাত্মক তড়িৎদ্বারের কাছে। এখানে ঋণাত্মক তড়িৎদ্বার যেটাকে আমরা বলতেছি হলো ক্যাথোড। আর এখানে ক্লোরাইডটা যাবে হলো ধনাত্মক তড়িৎদ্বারের কাছে। এই ধনাত্মক তড়িৎদ্বারের নাম হলো তোমার অ্যানোড। তাহলে এখানে ক্যাথোডে সোডিয়াম প্লাস আয়ন যাবে আর অ্যানোডে ক্লোরাইড যাবে। অ্যানোডে ক্লোরাইড যে জারিত হবে আর ক্যাথোডে সোডিয়াম প্লাস যে বিজারিত হবে। দেখো এখানে সোডিয়াম প্লাস এই ক্যাথোডের কাছে যাবে Na+, যে ইলেকট্রন নিয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। অপরদিকে অ্যানোডে ক্লোরাইড যাবে, ক্লোরাইড যে এখান থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে ফার্স্টে ক্লোরিন পরমাণু তৈরি হবে। এরকম দুইটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন অণু তৈরি করবে। তাহলে আমরা এখানে দেখলাম যে ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হবে আর অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। কখন? যদি আমরা বিগলিত সোডিয়াম ক্লোরাইড নেই। তাহলে উদ্দীপকের কোষে অ্যানোডে ও ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া ব্যাখ্যা করো। এখানে হলো অ্যানোডের বিক্রিয়াটা আমরা পেলাম, এখানে আমরা ক্যাথোডের বিক্রিয়াটা পেলাম। এখন এখানে সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা নিয়েছি বিগলিত সোডিয়াম ক্লোরাইড, এখানে কোনো পানি নেই। এটা না নিয়ে যদি আমরা ব্রাইন নেই, দেখো উপরিউক্ত প্রক্রিয়ায় বিগলিত সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে ব্রাইন নিলে অ্যানোড ও ক্যাথোডে একই রকম উৎপাদ্য তৈরি হবে কি? যুক্তিসহ বিশ্লেষণ করো। ব্রাইন, আমরা জানি কি ব্রাইন হলো সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ। তোমরা দেখো ব্রাইন সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ। এই সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে তোমার দুই ধরনের আয়ন থাকবে। এখানে হলো প্লাস, এখানে মাইনাস। Na+ থাকবে আর এখানে থাকবে Cl-, আর পানির বিয়োজিত হয়ে তৈরি করবে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন। এখানে ধনাত্মক আয়ন দুইটা আছে, Na+ এবং H+। এই Na+ এবং H+ এর মধ্যে কোনটি ক্যাথোডের কাছে যাবে? ক্যাথোড বা ঋণাত্মক তড়িৎদ্বার, ক্যাথোডের মধ্যে যাবে কোন আয়নটি? সক্রিয়তা সিরিজে দেখা যাচ্ছে যে এদের বিজারিত হওয়ার ক্ষমতা Na+ এবং H+ এর মধ্যে বিজারিত হওয়ার ক্ষমতা হলো বেশি হাইড্রোজেনের। H+ এর বিজারিত হওয়ার ক্ষমতা বেশি। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হবে আর এই বিজারিত হওয়ার ক্ষমতা দেখা যাবে যে এখানে যে বিজারিত হওয়ার একটা সক্রিয়তা সিরিজ আছে, তোমরা দেখেছ এই সিরিজে হাইড্রোজেনের বিজারিত হওয়ার ক্ষমতা বেশি। কাজে এখানে হাইড্রোজেন H+ বিজারিত হয়ে হাইড্রোজেন পরমাণু তৈরি করবে। এরকম দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন নিয়ে বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে ক্যাথোডে।
আর অপরদিকে অ্যানোডে জারিত হবে। অ্যানোডে জারিত হওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু এখানে নিয়েছি ব্রাইন, ব্রাইন হলো সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ অর্থাৎ গাঢ় দ্রবণ। যদি গাঢ় দ্রবণ না নিয়ে নিতাম আমরা লঘু দ্রবণ নিলে হাইড্রোক্সাইডটা জারিত হতো। লঘু দ্রবণ নিলে আমাদের জারিত হতো কোনটা? হাইড্রো অক্সাইড। কিন্তু গাঢ় দ্রবণ নেওয়ার কারণে এখানে তোমার জারিত হবে ক্লোরাইড। ক্লোরাইড জারিত হওয়া মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া। এই ক্লোরাইড ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন পরমাণু তৈরি করবে। এরকম দুইটা ক্লোরাইড দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন অণুতে পরিণত হবে। তাহলে আমরা দেখতেছি যদি বিগলিত সোডিয়াম ক্লোরাইড যখন আমরা নিয়েছিলাম তখন এক ধরনের বিক্রিয়া হলো, আর যখন ব্রাইন নিলাম তখন আরেক ধরনের বিক্রিয়া হলো। অর্থাৎ আমরা বিগলিত সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি ব্রাইন নেই তাহলে বিক্রিয়াটা কি হয়ে যাবে? ভিন্ন হয়ে যাবে। বিক্রিয়ার ধরনটাই ভিন্ন হয়ে যাচ্ছে। এখানে এখন আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি এই সংক্রান্ত। তড়িৎ বিশ্লেষণ কি? এখন তোমরা সবাই পারবে তড়িৎ বিশ্লেষণ কি। অ্যানোড ও ক্যাথোড কাকে বলে? এখন তোমরা সবাই বলতে পারবে অ্যানোড ও ক্যাথোড কাকে বলে। পানির তড়িৎ বিশ্লেষণে কি কি গ্যাস উৎপন্ন হয়? তাহলে তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় যে রাসায়নিক পরিবর্তন হয়েছে তাকে আমরা কি বলতেছি? তড়িৎ বিশ্লেষণ। অ্যানোড ও ক্যাথোড কাকে বলে? এখন আমরা সহজভাবে বলতে পারবো অ্যানোড যে তড়িৎ দ্বারে জারণ বিক্রিয়া হয় তাকে অ্যানোড বলে, আর যে তড়িৎ দ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে ক্যাথোড বলে। পানির তড়িৎ বিশ্লেষণে কি কি গ্যাস উৎপন্ন হয়? এখন সবাই বলতে পারবে পানির তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। আসো আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করি। বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী কত প্রকার? বিদ্যুৎ পরিবহন করতে পারে এরকম পরিবাহী। তোমরা দেখেছ যে রাস্তাঘাটের যে কারেন্টের তারগুলো আছে ওগুলো হলো ধাতুর তৈরি, তাহলে ধাতু একটা বিদ্যুৎ পরিবাহী। আবার কিছুক্ষণ আগে দেখলে যে তড়িৎ বিশ্লেষণ কোষের যে আমরা তরল পদার্থটা নিয়েছিলাম ওই তরল পদার্থটাও বিদ্যুৎ পরিবহন করে। ওইখানে আমরা পাত্রটার মধ্যে নিয়েছিলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটাও বিদ্যুৎ পরিবাহী, আর একটা হলো ধাতু, সেটাও বিদ্যুৎ পরিবাহী। তাহলে বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী কত প্রকার আমরা পেলাম? দেখো 2 প্রকার। বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী 2 প্রকার। এরপর আমরা আরেকটা কোশ্চেন দেখি। দেখো এখানে ইলেকট্রোপ্লেটিংয়ের কৌশল। ইলেকট্রোপ্লেটিং করা হয় কি? একটা ধাতুর উপরে আরেকটা ধাতুর প্রলেপ দেয়। এখানে তোমার এটা হলো ঋণাত্মক তড়িৎদ্বার, এটা হলো ধনাত্মক তড়িৎদ্বার। ঋণাত্মক তড়িৎদ্বারের সাথে সংযুক্ত আছে হলো লোহার দণ্ড, আর ধনাত্মক তড়িৎদ্বারের সাথে যুক্ত আছে হলো নিকেল দণ্ড। আর এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমরা নিয়েছি নিকেল সালফেট। উপরের চিত্রের আলোকে 2 নং ও 3 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে উদ্দীপকের প্রক্রিয়ার উদ্দেশ্য কি? লোহার পরিমাণ বৃদ্ধি করা, ক্ষয় রোধ করা, দৃঢ়তা বৃদ্ধি করা, বিশুদ্ধ করা। আমরা আবার একটু দেখি এখানে। তাহলে এখানে নিকেল দণ্ডটা থেকে নিকেল ক্ষয় হয়ে তড়িৎ বিশ্লেষণে নিকেল আয়ন আকারে আসবে, আর এই নিকেলটা যে আয়রনের উপরে প্রলেপ করবে। আমরা জানি আয়রনকে যদি খোলা বাতাসে রেখে দেই তাহলে কি হচ্ছে? বাতাসের সংস্পর্শে, অক্সিজেনের সংস্পর্শে, জলীয় বাষ্পের সংস্পর্শে তার উপরে মরিচা পড়ে। কিন্তু আমরা এই লোহার উপরে যদি নিকেলের প্রলেপ দিয়ে দিই তাহলে নিকেল নিষ্ক্রিয় প্রকৃতির ধাতু এবং বাতাস লোহার সংস্পর্শ পাবে না, ফলে এটার মরিচা পড়বে না, এটার ক্ষয় হবে না। তাহলে আমাদের এখন দেখি
তাহলে উদ্দীপকের প্রক্রিয়ার উদ্দেশ্য কি? লোহার পরিমাণ বৃদ্ধি করা, তা না, লোহার পরিমাণ বৃদ্ধি পাবে না। দৃঢ়তা বৃদ্ধি করাও না, বিশুদ্ধ করাও না, তাহলে ক্ষয় রোধ করা। যদি আমরা লোহার উপরে নিকেলের প্রলেপ না দিতাম তাহলে এটা ক্ষয় হতে থাকতো। ক্ষয় রোধ করা। আমরা আরেকটা প্রশ্ন দেখি। উপরের চিত্রে নিকেল ক্ষয়প্রাপ্ত হয়। আমরা যে তড়িৎ বিশ্লেষণ কোর্সটা দেখেছিলাম ওইখান থেকে নিকেল ক্ষয়প্রাপ্ত হবে। নিকেল ক্ষয়প্রাপ্ত হয়ে তড়িৎ বিশ্লেষণে নিকেল আয়ন আকারে আসবে। এফি অ্যানোড তড়িৎদ্বার হিসাবে কাজ করে। এখানে আয়রনটাকে আমরা ঋণাত্মক তড়িৎদ্বার হিসাবে নিয়েছি। ঋণাত্মক তড়িৎদ্বারে আমরা জানি যে বিজারণ বিক্রিয়া হয়, অর্থাৎ বিজারণ বিক্রিয়া হয় যে তড়িৎদ্বারে, সেটা হলো ক্যাথোড। কাজে এটা আয়রনে অ্যানোড তড়িৎদ্বার হিসাবে কাজ করবে না, এটা হলো ক্যাথোড তড়িৎদ্বার হিসাবে কাজ করবে। আর ইলেকট্রনের আদান প্রদান, অবশ্যই এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে? 1 ও 3। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন বাড়ির কাজটা তুলে নাও। সমুদ্রের পানি থেকে ক্লোরিন গ্যাসকে আলাদা করার পদ্ধতি ব্যাখ্যা করো। সমুদ্রের পানি থেকে ক্লোরিন গ্যাসকে আলাদা করার পদ্ধতি। সমুদ্রের পানি, তোমরা জানো যে সমুদ্রের পানির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হলো সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডের একটা সম্পৃক্ত দ্রবণ সমুদ্রের পানি। সমুদ্রের পানি থেকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, আমরা কিছুক্ষণ আগে যখন তড়িৎ বিশ্লেষণটা দেখিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের বা ব্রাইনের, ওইখানে তোমরা দেখেছিলে যে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছিল। তাহলে সমুদ্রের পানি থেকে ক্লোরিন গ্যাসকে আলাদা করার পদ্ধতি। সমুদ্রের পানি থেকে আমরা সহজেই ক্লোরিন গ্যাসকে আলাদা করতে পারবো। এই বাড়ির কাজটা সুন্দরভাবে তোমরা করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।